বন্ধুগণ, সবাই স্বাগতম। আজকে আমাদের এসএম মডেলের মাস্টার ক্লাসে। তো এখানে আমরা অধ্যায় 13 আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এর ডিসকাস করব। তো তোমাদের এই চ্যাপ্টার কিন্তু বেশ সুন্দর একটা চ্যাপ্টার। কনসেপ্ট নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই এখানে, তার কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি খুব ডিপ লেভেলে যাবোই না, কারণ তোমার সিলেবাসে নাই। শুধু উপর উপর দিয়ে কি কি কন্টেন্ট আছে বা কি কি যন্ত্রের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা জাস্ট নামগুলো দেখে যাব এবং পরীক্ষায় যদি আসে এটা আসলে বর্ণনামূলক মতো প্রশ্ন অ্যান্সার করে আসবো। বাট ডিটেলসে পড়ার সুযোগ পাবো আমরা ইন্টারে যখন আসবো, তখন এখানে দেখবা যে এই চ্যাপ্টার দুইটা হয়ে গেছে, একটা নাই। তখন হয়তো একটু ডিটেলসে পড়ার সুযোগ পাওয়া যাবে। ফাইন, তাহলে শুরু করি প্রথমে তেজস্ক্রিয়তা ব্যাপারটা দিয়ে বা রেডিও অ্যাক্টিভিটি। এখন কোশ্চেনটা হচ্ছে যে ভাই, তেজস্ক্রিয়তা জিনিসটা কি বা রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি? এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, মানে স্বতঃস্ফূর্ত ভাবে প্রাকৃতিক ভাবেই ঘটবে। কখন ঘটবে? যখন পারমাণবিক সংখ্যা 82 বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখনই দেখা যায় যে এদের ভিতরে, মানে নিউক্লিয়াসের ভিতরে তো কি থাকে? প্রোটন এবং নিউট্রন, তাই না? তো প্রোটন তো ধনাত্মক চার্জ যুক্ত। ধনাত্মক চার্জ গুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয় এবং এটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো এমন কোনো কথা নাই যে তোমার শুধুমাত্র সংখ্যা 82 হইতে হবে। এমন ধরো অনেক আইসোটোপও আছে যারা কিন্তু তেজস্ক্রিয়ত। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো কার্বন 14, এটা কিন্তু তোমার তেজস্ক্রিয়তা আইসোটোপ। তো সবসময় তোমার যে পানির সংখ্যা বেশি হইতে হবে এমন কোনো কথা নাই, বাট নর্মালি 82 উপরে গেলে এই আনস্টেবল হওয়া শুরু করে। তখন কি করে? এই আনস্টেবল নিউক্লিয়াসটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র এবং স্টেবল নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায়। এই ব্যাপারটাকে আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলতেছি। তো যখন ভেঙে যায় ও কি করে? ও দেখা যায় এই যে আলফা কণা নিঃসরণ করে, অথবা বিটা কণা নিঃসরণ করে, অথবা গামা নিঃসরণ করে। আবার এমন হতে পারে একাধিক ভাবে ও নিঃসরণ করতে পারে, মানে আলফা বিটা গামা তিনটাও নিঃসরণ করতে পারে। যতক্ষণ না পর্যন্ত ও একটা স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু এই ঘটনা ও ঘটাইতেই থাকে। সর্বপ্রথম বিজ্ঞানী বেকেরেল ইউরেনিয়ামের মধ্যে কিন্তু এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার সাথে বিজ্ঞানী রাদারফোর্ড, পিয়েরে কুরি, মাদার কুরি, তারাও কিন্তু এখানে সেম জিনিসগুলো আবিষ্কার করছিলেন। তবে হ্যাঁ, এক একজন এক এক সময় এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আবিষ্কার করছিলেন। তাই তেজস্ক্রিয়তার এসআই একক আমরা বেকারেল দিয়ে লিখি। তবে বহুল প্রচলিত একক হচ্ছে আবার কুরি বা রাদারফোর্ড। এই আলফা বিটা গামা জিনিসটা আসলে কি? আলফা পার্টিকেলটা হচ্ছে হিলিয়াম 2+। মানে হিলিয়াম থেকে তুমি যদি দুইটা ইলেকট্রন বের করে দাও, ওটাকে তুমি বলতে পারো আলফা কণা। বিটা কণা আসলে ইলেকট্রন নিজেই, এখানে ঘাপলা করার কিছু নাই। আর গামা এটা আসলে কণা না, এটা তরঙ্গ। তো তরঙ্গ কি কি হয়? তরঙ্গ কিন্তু খুবই পাওয়ারফুল হয়। তো গামা রেডিয়েশন কিন্তু খুব পাওয়ারফুল। তো যখন তোমার দেখা যায় এই ভারী নিউক্লিয়াসটা ভেঙে ক্ষুদ্র নিউক্লিয়াসে কনভার্ট হতে চায়, ওটা কিন্তু উত্তেজিত অবস্থা থাকে। তখন গামা রশ্মিটা নির্গত করে দিয়ে ও আনস্টেবল থেকে স্টেবল হয়ে যায়, মানে ও উত্তেজিত অবস্থাকে নর্মাল স্থায়ী অবস্থায় চলে আসে। তো তোমাদের কনফিউশন লাগতে পারে যে ভাই কোনটা কি জিনিস। তাই আমি এই হাতের বাম পাশে দেখো অলরেডি চার্টের মধ্যে আলফা, বিটা, পজিট্রন, প্রোটন বা নিউট্রন কোনটাকে কি দিয়ে লেখা হয় আর কি দিয়ে প্রকাশ করা হয়, দুইটাই কিন্তু তোমাদেরকে এই জায়গায় কপি করে দিয়ে রাখছি। ঠিক আছে, আশা করি দেখে তোমরা কনফিউশন লাগবে না। যেমন আলফা মানে দুইটা প্লাস, মানে সিম্পলি তোমার দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন, এটা বোঝানো হচ্ছে। বিটা পার্টিকেল মানে ইলেকট্রন নিজেই, তাই মাইনাস চার্জ। পজিট্রন হচ্ছে বিটা পার্টিকেলেরই ধনাত্মক অবস্থা বা সিম্পলি ধনাত্মক চার্জে চার্জিত। আর প্রোটন মানে হচ্ছে তোমার একটা নিউট্রন থাকতেছে এবং একটা তোমার হচ্ছে প্রোটন থাকতেছে। এটা কিন্তু মিন করতেছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা সরি, একটু ভুল বললাম। প্রোটনের ক্ষেত্রে তোমার জিনিসটা হচ্ছে এরকম যে প্রোটন সংখ্যা এক, কিন্তু তোমার এখানে কিন্তু কোনো নিউট্রন নাই, মানে হাইড্রোজেনকে বেসিক্যালি এখানে আমরা প্রোটন দিয়ে কম্পেয়ার করতেছি। ঠিক আছে, আর নিউট্রনের ক্ষেত্রে ও ভরে কন্ট্রিবিউট করবে কিন্তু পারমাণবিক সংখ্যা কোনো কন্ট্রিবিউট করবে না। গামার ক্ষেত্রে ভর বা সংখ্যায় কারো কিচ্ছু যায় আসে না, শুধুমাত্র এনার্জি নিয়ে যায় আসে। সিম্পল সামারি এগুলো, যে এই কণাগুলো নিঃসরণের মাধ্যমেই বা গ্রহণ করার মাধ্যমে আমরা তেজস্ক্রিয়তা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের একটু বোঝানোর জন্য আমি তোমাদের দেখাই যে গামা কেন কথা উঠে আসলো, যে তোমার তো বিকিরণ হইলেই হয়ে গেছিল। খেয়াল করো হাতের বাম পাশে প্যারেন্ট নিউক্লিয়াস লেখা, মানে মেইন যে নিউক্লিয়াস ছিল সেটা হচ্ছে ইউরেনিয়াম 238, যার ভর সংখ্যা 238 আর পারমাণবিক সংখ্যা 92। ও যখন ক্ষয় হওয়া শুরু হইলো, ওটা আলফা কণা বিক্রিয়া করে ছেড়ে দিল। আলফা কণা যখন ছেড়ে দেয় বা ডিকে করলো, তখন ডটার নিউক্লিয়াস বা সিম্পলি থোরিয়াম আসলো। কিন্তু এটা উত্তেজিত অবস্থায় আছে। তখন ওই থোরিয়াম নিউক্লিয়াসটা গামা রশ্মি ছেড়ে দিয়ে ওটা এক্সাইটমেন্ট বাদ হয়ে গেল এবং একটা স্টেবল থোরিয়ামে কনভার্ট হয়ে গেল। তো যখন দেখো গামা রশ্মি নির্গত হলো, তখন কিন্তু পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভরে কোনো চেঞ্জ আসে নাই।
শুধুমাত্র অতিরিক্ত শক্তিটা ওটা ত্যাগ করে দিয়ে সে স্থির হয়ে গেল। আশা করি বুঝতে পারছি যে তোমার এখানে আলফা বিটা গামা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। গামার মেইন কাজই হচ্ছে এই রেডিয়েশনটাকে আনস্টেবল থেকে স্টেবল করে দেওয়া। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরকম আরো অনেক এক্সাম্পল হতে পারে। যেমন ধরো যদি আমরা কার্বন 14 এর কথাই একটু আগে বলতেছিলাম, যে কার্বন 14 এর জন্য বিটা ক্ষয় কিভাবে হয় এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সো কার্বন 14 কি C6 আর হচ্ছে 14, মানে পারমাণবিক সংখ্যা 6 কিন্তু ভর সংখ্যা 14। তাই কার্বন থেকে যদি আমরা একটা বিটা কণার ক্ষয় করি আমরা কি পাবো? প্রথম কথা, বিটা কণার পরিচয়টা কি? বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন নিজেই। তাহলে ইলেকট্রন কিন্তু ভরে কোনো পরিবর্তন ঘটায় না, ইলেকট্রন পারমাণবিক সংখ্যায় পরিবর্তন ঘটায় দেয়। মজার বিষয় হচ্ছে যে এই বিটা কয়টা হয় কিভাবে? বিটা কয়টা হওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রন দায়ী। নিউট্রন যখন ভাঙে তখন এখানে তোমার প্রোটন, ইলেকট্রন এবং তার সাথে একটা নিউট্রিনো এটা বের হয়ে যায়। বুঝতে পারছো? তার মানে এটা বলতে পারি যে নিউট্রন কিন্তু নর্মালি নিউট্রাল, কিন্তু প্রোটন আর ইলেকট্রন কিন্তু পজিটিভ এবং নেগেটিভলি চার্জ। এই নিউট্রিনোই উল্টা প্রতিকরণ হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এই কারণে তোমাদের বইতে কথাটা বলা আছে। বাট মেইন কথা হইলো যে ইলেকট্রন কোথেকে আসছে? একটা নিউট্রনকে ভাঙার মাধ্যমে আসছে, কিন্তু নিউট্রনকে ভাঙা দ্বারা প্রোটন থাকে। তার মানে অ্যাকচুয়ালি যখন বিটা কণার ক্ষয় হয় প্রোটন সংখ্যা একটা বৃদ্ধি পায়, এটা মনে রাখতে হবে। তাই দেখো উপরে 14 আর 0 যোগ করলে 14ই হয়, নিচে 6 থেকে -1 বাদ দিলে যোগ হয়ে যায় 7 হয়ে যায়। এবং এটা কে? নাইট্রোজেন, 7 নম্বর পারমাণবিক সংখ্যা, 14 নম্বর তোমার হচ্ছে ভর। কারণ কি বলতে পারি, কার্বন 14 আইসোটোপ থেকে যদি এটা বিটা কণার ক্ষয় হয় তাহলে স্টেবল নিউক্লিয়াস কি পাওয়া যাবে? নাইট্রোজেনকে পাওয়া যাবে। কথা বুঝতে পারছি? তো তোমার কিন্তু পরীক্ষায় কোন বিক্রিয়াগুলো আসতে পারে, তোমার সাথে কাজ করবা উপরে যোগ বিয়োগটা ঠিক মতো করবা, যোগ বিয়োগ ঠিক মতো করলেই কিন্তু উত্তর পেয়ে যাবা যে পরবর্তী কি পাওয়া যাবে। আমরা কখনো এরকম চিন্তা করব না যে এই বিক্রিয়াগুলো একবার হয়ে কাজ শেষ। এই বিক্রিয়াগুলো ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত কোনো স্টেবল নিউক্লিয়াসে ও যাইতে পারে। যেমন ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, এভাবে কিন্তু দেখো কত স্টেপ ফলো করে 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 সেই কত দূর পরে আসছে। তো এটা কিন্তু সিরিজ, যে এটা চলতেই থাকে চলতেই থাকে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত ও স্টেবল কিছুতে কনভার্ট হইতে পারতেছে। তো এখানে স্টেপ দেখাই দিছি যে কিভাবে আলফা বিটা ত্যাগ করতে 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 বিভিন্ন অবস্থায় রূপান্তরিত হওয়া যায়। এটা তোমার চারটা ভালো করে দেখো, তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। এরপর অনেকগুলো সিরিজ আছে, তুমি একটু জাস্ট খেয়াল করলেই পেয়ে যাবে। ওদের বই দেওয়া নাই, দিয়ে রাখছি বোঝানোর সুবিধার্থে। এই যে আমরা তেজস্ক্রিয়তার জন্য আলফা, বিটা এবং গামা এদেরকে দায়ী করলাম। আলফা কিন্তু পজিটিভলি চার্জ, বিটা কিন্তু নেগেটিভলি চার্জ, কিন্তু গামার কিন্তু কোনো চার্জ নাই, গামা কিন্তু আমার নিউট্রাল। ইভেন গামার কিন্তু কোনো ভরও নাই, তাই না? তাইলে যদি আমরা এই আলফা বিটা এবং গামাকে কোন তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে পাস করাই, তখন দেখা যায় বিটা প্লাসের দিকে হেলে যায়, দেখো চিত্রে একা আছে, আর আলফা কিন্তু মাইনাসের দিকে হেলে যায়। বাট গামার কিছুই যায় আসে না, কারণ ও তো ভাই চার্জহীন, তো ওকে তো তুমি চৌম্বক ক্ষেত্র দ্বারা বা তড়িৎ ক্ষেত্র দ্বারা কিছুই করতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি এখানে হয়তোবা তার দিকটা বদলাই ফেলছো, কিন্তু তেজস্ক্রিয়তার উপরে তাদের কোনো প্রভাব নাই। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বা বাহির থেকে তুমি প্রেসার ক্রিয়েট করলা, এগুলা দিয়ে কিন্তু তুমি রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তাকে বাড়াইতেও পারবা না, কমাইতেও পারবা না। হ্যাঁ, সর্বোচ্চ এটা হইতে পারে তুমি দিকটা বদলাই ফেলছো, বাট বাড়াইতে কমাইতে পারবা না, এই চিন্তা করে লাভ নাই। তেজস্ক্রিয়তা কখনোই শেষ হয় না, আজীবনই চলতেই থাকে। শুধু হ্যাঁ, এটা হতে পারে সহনীয় মাত্রায় নেমে আসে, তুমি এটা বলতে পারো, কিন্তু কখনো পার্মানেন্টলি শেষ হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, এবার তোমার চ্যাপ্টারের এর পরের টাইপটা ছিল ডায়োড বা ট্রানজিস্টর। এটা কিভাবে তৈরি করা হয়? নর্মাল যদি আমরা সিলিকনের কথা চিন্তা করি, সিলিকন কি করে? সিলিকন তার চারটা হাত দিয়ে চারদিকে অন্যান্য সিলিকনের সাথে এইভাবে একটা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু তুমি যদি চিন্তা করো এই গ্রুপ 14 এর মৌলগুলোকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে, এরা কিন্তু নর্মালি অহতের মতো বিহেভ করে, সমযোজী বন্ধনে থাকে। তো পিওর যে সিলিকন এটা কিন্তু অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বৈশিষ্ট্য কি? তাপমাত্রা বাড়াইলে এর রোধ উল্টা কইমা যায়, অর্থাৎ কারেন্টের প্রবাহটা বৃদ্ধি পায়। সো এটা কিন্তু একটা ডিফারেন্ট ব্যবসা পায়, এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। ঠিক আছে? তো পরে সায়েন্সে ভাবলো এটা কাজ করা যাক, এই অর্ধপরিবাহীকে দিয়ে আরো ভালো কিছু যদি করা যায়। এটা করার জন্য কি করলো তারা? এর সাথে একটা অপদ্রব্য মিশাই দিল। অপদ্রব্য বলতে ডোপিং করলো। ডোপিং প্রক্রিয়া বা ডোপায়ন প্রক্রিয়া কাকে মিশাবে? যাকে মিশাবে সে তোমার হচ্ছে গ্রুপ 13
অথবা তোমার হচ্ছে গ্রুপ 15 কাকে মিশাবে। গ্রুপ 13 মানে যাদের লাস্ট কক্ষপথে 3টা করে ইলেকট্রন আছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। আর গ্রুপ 15 হচ্ছে যে লাস্ট কক্ষপথে 5টা করে ইলেকট্রন আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসাত এরা। সো যদি আমরা গ্রুপ 13 কাকে মিশাই, যেহেতু এখানে তোমার 4-এর চেয়ে একটা কম, তাই পজিটিভ টাইপ। আর যেহেতু এখানে ইলেকট্রন 4-এর চেয়ে একটা বেশি মানে 5টা, তাই তোমার হচ্ছে নেগেটিভ টাইপ। তো যদি আমরা এরকম পি টাইপ আর নেগেটিভ টাইপের দুইটা সেমিকন্ডাক্টরকে জোড়া লাগাই দেই, তখন তোমার হয়ে যায় পিএন ডায়োড। এটাকে চিত্রে আঁকা হয় এইভাবে, এই যে এইভাবে, এই ত্রিভুজ পার্টটা হচ্ছে পি, আর লম্বা দাগ তোমার হচ্ছে এন। সেটা হচ্ছে ডায়োডের সিম্বল পিএন ডায়োড। এটাকে অ্যানোড বা ক্যাথোড নাম দিয়ে অনেকে ডাকে। এখন এই পিএন ডায়োডের ক্ষেত্রে কি হয়, সেটা কিন্তু তোমার শুধুমাত্র একমুখী প্রবাহকে এনশিওর করে, মানে রেকটিফাই করে। এখন এই কথা মানে কি? এই কথার মানে হইলো, তুমি যদি পি এর সাথে ধনাত্মক অংশকে যুক্ত করো আর এন এর সাথে ব্যাটারির ঋণাত্মক অংশকে যুক্ত করো, তখন এখান দিয়ে কারেন্টের প্রবাহ হবে, এই যে কারেন্ট পাস করতে পারবে। বাট তুমি উল্টা করো, পি এর সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত আর এন এর সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, তখন কিন্তু কোনো কারেন্টের প্রবাহ হবে না। তার মানে ডায়োড দিয়ে আমরা কি করতে পারি? ডায়োড দিয়ে আমরা কারেন্টের একমুখী প্রবাহকে এনশিওর করতে পারি। বুঝতে পারছো? মানে ও শুধুমাত্র ওয়ান ওয়ে ফ্লো করবে, ওকে টু ওয়ে কোনো ফ্লো করবে না। এই ডায়োডের পুরান ভার্সন কি ছিল? এই ডায়োডের পুরান ভার্সন হচ্ছে ভ্যাকিউম টিউব। তোমাদের বই দেখো দেওয়া আছে কিন্তু ভ্যাকিউম টিউবের কথাবার্তা। তখন তোমার বেতারে বা বিভিন্ন জায়গায় এই ভ্যাকিউম টিউবকে কাজে লাগানো হইতো। পরবর্তীতে ওইখান থেকে আমরা ট্রানজিস্টর বা ট্রায়োডের জিনিসপাতি গুলা পাইলাম, মানে ওইখান থেকে ধারণাগুলো আমাদের আসছিল। তাহলে ট্রানজিস্টর জিনিসটা কেমন দেখতে? এটা ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি 3টা পার্টকে ইউজ করব। 3টা পার্ট বলতে কি, পি এন পি অথবা এনপিএন, মানে দুইটা টাইপকে 3বার কাজে লাগাবো, পিএনপি বা এনপিএন, এই দুই কনফিগারেশন হইতে পারে। তো ট্রানজিস্টরের যে 3টা অংশ, 3টা অংশের নাম হচ্ছে ই, বি, সি। এমিটার, বেস, কালেক্টর, সবসময় এই সিকোয়েন্সে এমিটার, বেস, কালেক্টর। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাকে এনপিএন দিয়েও সাজাতে পারো, তুমি চাইলে পিএনপি দিয়েও এটাকে সাজাইতে পারো। কিন্তু এটা বুঝে কেমনি এনপিএন না পিএনপি? এটা বোঝার নিয়মটা হচ্ছে, এমিটার দিয়ে কারেন্ট ঢোকে না বাইর হয়। যদি এমিটার দিয়ে কারেন্ট বের হয়, তখন তার নাম হচ্ছে এনপিএন। আর যখন এমিটার দিয়ে কারেন্ট ভিতরে ঢুকে, তখন তার নাম হচ্ছে পিএনপি। এই যে খেয়াল করো, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, যে যদি কারেন্ট বের হয় আউট, তখন এনপিএন, আর যে কারেন্ট ঢোকে তখন হচ্ছে পিএনপি। এইগুলো ডিটেইলস যে তুমি পড়বা পরে, ইন্টারও তুমি সব পাবা না। তুমি যদি ট্রিপলি নিয়ে পড়ো, অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়ো, বা ধরো রিলেটেড কোনো কাজ কারবার করো, ইভেন মেকানিক্যাল নিয়ে যদি পড়ালেখা করো, তুমি কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবা। ইভেন নর্মাল ফিজিক্স নিয়ে পড়লেও তোমাকে এগুলো পড়তে হবে। ঠিক আছে? ডিপেন্ড করে তুমি আসলে কোন সেক্টরে যাচ্ছ পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা প্রবলেম ফেরত আসি। রাজশাহী বোর্ড 2020, নিচের কোনটি ভরহীন চার্জহীন? বুঝেই গেছো, উত্তর তোমার হবে গামা। না আছে ভর, না আছে চার্জ, ও তরঙ্গ এনার্জি আছে। তাপমাত্রা বাড়লে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়? একটু কি বলছিলাম, সেমিকন্ডাক্টর বা সিম্পলি সিলিকনের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে। আচ্ছা, এই উত্তর বলতে বলতেছে, এ এবং বি দুইটি তেজস্ক্রিয় মৌল, যাদের অর্ধায়ু 100 বছর এবং 200 বছর। তাই 400 বছর পর কি হবে আমাকে জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা কাজ করি, এ আর বি কে আমরা এভাবে আলাদা আলাদা দুইটা পার্টে নিয়ে আসি। তাই দেখো, 100 বছর আর 200 বছর ভালো কথা, বাট টোটাল টাইম আমার কাছে 400 বছর। তাহলে যদি দুইটা মৌলেরই শুরুতে 100% থাকে, তারপরে অর্ধেক হইল, সেইটারও অর্ধেক হইল, আবারও অর্ধেক হইল, আবারও অর্ধেক হইল, আমি প্রথমে দেখো অর্ধেক করতেছি। সো 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ। এই যে প্রতিবার আগে যাই ছিল তার অর্ধেক হয়, এটা হইতে কিন্তু সময় লাগবে 100 বছর বা সিম্পলি অর্ধায়ু। তাহলে এরকম 4টা স্টেপ পার করতে 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 400 বছর হয়ে যাবে। তাই প্রথম মৌলটা কতটুকু পড়ে থাকলো? 6.25 পড়ে থাকলো। আর দ্বিতীয় মৌলে কি হবে? ওর তো আবার অর্ধায়ু হচ্ছে 200 বছর। তাহলে অর্ধেক হইলো 50%, আরো অর্ধেক হইলো 25%। তো এই এক একটা স্টেপ পার করতে সময় লাগলো 200 বছর, তো 2 স্টেপেই 400 বছর। তার মানে বি মৌল কত? 25% আর
পড়ে থাকলো। একদম সোজা হিসাব, মুখে মুখে করা যায়। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি কিন্তু বারবার অর্ধেক 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 করতেই থাকবা, কিন্তু আজীবনও কিন্তু জিরো হবে না। এই জন্যই বলছিলাম কোন তেজস্ক্রিয় মৌল সম্পূর্ণরূপে শেষ হইতে অসীম সময় লাগবে, তার কারণ কোনো শেষ হবেই না। বাট হ্যাঁ, হয়তোবা সহনীয় মাত্রায় চলে আসবে। রেকটিফায়ারের কাজ কি? রেকটিফাই কি করে? তড়িৎ প্রবাহকে একমুখীকরণ করে দেয়, একটু আগে আমরা বলছিলাম। পিএনপি ট্রানজিস্টরের এন অংশটি কি? ই, বি, সি, বেস অথবা পিট। মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে? পি টাইপে মুক্ত ইলেকট্রন থাকে না, ওখানে থাকে হোল। বুঝছো? মানে পি টাইপে থাকবে হোল, আর মুক্ত ইলেকট্রন থাকবে এন টাইপে। বাতাসে আলফা কণার গতিপথ কেমন হয়? সরলরৈখিক। ও বাতাসে জ্ঞান কেন করবে? কিন্তু বাতাসে বেশি দূর যাইতে পারবে না, কারণ কি ও বাতাসের কণাগুলোকে প্রভাব করবে। তো ওর শক্তি মোটামুটি ধরো 3 থেকে 6 সেন্টিমিটার যাওয়ার মধ্যেই পুরা ক্ষয়টা হয়ে শেষ হয়ে যাবে। ও ফার্দার আর কন্টিনিউ করবে না। অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে কি হচ্ছে? নয়েজ বাড়ে, সংকেত বিবর্ধিত হয়, সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংকেত এখানে হারিয়ে যাওয়ার পসিবিলিটিস আছে, আর নয়েজ বেড়ে যায়, কিন্তু বিবর্ধিত হুদায়িত হবে না, বাধ্য করতে হয়। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর। মৌলটির 1/8 অংশ অক্ষত থাকতে কত বছর সময় লাগবে? তুমি চিন্তা করো ভাই এইভাবে, এক থেকে অর্ধেক হইলো হাফ, আরো অর্ধেক 1/4, আরো অর্ধেক 1/8। কয় স্টেপ? একটা, দুইটা, তিনটা, 3 স্টেপ লাগবে। তাহলে 100 বছর করে 3 বার, তোমার 300 বছর সময় লাগবে এই পর্যন্ত চলে আসতে। ঠিক আছে? নিচের কোনটা পিএনপি ট্রানজিস্টর? একটু আগে বলছিলাম পিএনপি বুঝে কিভাবে, যে যদি তোমার এমিটার থেকে কারেন্ট বের হয় তার নাম এনপিএন, আর যে এমিটার দিয়ে কারেন্ট ঢোকে তখন তার নাম হচ্ছে পিএনপি। তাহলে খোঁজো কোথায় কারেন্ট এমিটার দিয়ে তোমার ঢুকছে, এটা খুঁজে বের করতে হবে। এখন প্রবলেমটা হলো সবই কিন্তু সিবিসি সিবিসি এরকম দিয়ে রাখছে, এভাবে তো ভাই আসলে বলা যায় না, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তার কারণ ইবিসি এমনটা হইতে হবে। আপনাকে একে দেখাই অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হওয়া উচিত। এই যে 3টা পার্ট রাখলাম, ই, বি, সি। যদি এই ই পার্ট দিয়ে মানে এমিটার দিয়ে কারেন্ট ভিতরে প্রবেশ করে, তখন তুমি এটাকে বলতে পারবা পিএনপি। বাট এখানে তো কোথাও কোনো উত্তর দেয়ই নাই, ঈদের সাথে সিসি লিখে রাখছে, তাই আমি এখানে উত্তর দাগাইতে পারলাম না। আসলে তোমরা বুঝতে পারছেন কেন কাজটা করছি। কার্বন 14 আইসোটোপে কয়টা নিউট্রন আছে? নিউট্রন বের করে কেমনে? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বাদ দিতে হয়। তাহলে বাদ দিলে কত? 8 হয়। তো উত্তর আছে 8টি। আলফা কণা কি জিনিস? একটা হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে। 6 সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না, হ্যাঁ 6 সেন্টিমিটার মধ্যেই ও থেমে যায়। জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করে, কথা একদম ঠিক আছে। উত্তর হবে 1, 2, 3, তিনটাই। সিলিকনের সাথে বোরন যুক্ত করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হবে? সিলিকনের সাথে বোরন, বোরন কোথায়? গ্রুপ 13, মানে হচ্ছে পি টাইপ। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন মৌলে পরিণত হয়? এইটা এখন তো হুট করে মাথায় না আসতেই পারে। এখন তোমাদের বই দেওয়া আছে রেডিয়াম থেকে কি পাওয়া যায়, সীসা বা লেড পাওয়া যায়। তুমি চাইলে এই জিনিসটা কই পাবা, আমি তোমাদেরকে একটা দেখো চার্ট দিয়ে আসছিলাম, এই যে এখানে যতক্ষণ না পর্যন্ত তুমি স্টেবল হচ্ছে। তাই দেখো, রেডিয়াম থেকে তুমি কই যেতে পারবা? রেডিয়াম থেকে তুমি ফার্স্টে রেডন, আর এন, এখানে তুমি আসতে পারবা, বাট কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবা? যতক্ষণ না পর্যন্ত দেখো যে এই জায়গাতে লেট পর্যন্ত তুমি আসতেছো। সো রেডিয়াম থেকে তুমি একদম নামতে নামতে লেট পর্যন্ত আসতেছো। যদি তোমার আরো ভাঙচুর করতে মন চাই, যে ঠাস 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 করে তুমি আরো ভাঙতে পারবা। ঠিক আছে? তোমার সিরিজ টাইপের আছে যে কতক্ষণ পর্যন্ত এটা ভাঙতেই থাকবে বা কোন পর্যন্ত যাইতেই থাকবে, এটা কিন্তু চাইলে বের করা যাইতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে আসি। এনপিএন এর পি অংশটা কি? একটা কি বলছিলাম, মাঝে কিছু হয় মানে বেইস অথবা হচ্ছে পিট। কোনটা আলফা কণা নামে পরিচিত? হিলিয়াম নিউক্লিয়াস। এগুলা ভাই ঠাড়া মুখস্থ, গ্যাঞ্জাম করা কিছু নাই। কম্পিউটারের অন্তর্গামী ডিভাইস কোনটা, যে ইনপুট নেয়? র্যাম ইনপুট নেয় না, রম স্পিকার ইনপুট নেয়, স্ক্যানার, তা দিয়ে আমরা কোনো ছবিকে বা কোনো কিছুকে স্ক্যান করে ভিতরে নিতে পারি, অ্যাজ ইনপুট এটা কাজ করে। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করছেন? আমি এটা একটু আগে থ্রির মধ্যে বলেছিলাম যে বেকেরেল সাহেব, উনি সর্বপ্রথম ইউরেনিয়ামের মধ্যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করছেন, এনার পরে বাকিরাও করছেন, কিন্তু তাদেরকে আমরা আপাতত আবিষ্কার হিসেবে নাম এখানে আনতেছি না। কে সর্বপ্রথম ভ্যাকিউম টিউব আবিষ্কার করছেন? এডিসন এটা আবিষ্কার করছিলেন, এবং সেখান থেকে কিন্তু তোমার যে একমুখীকরণের ধারণা, ডায়োডের ধারণা কিন্তু এখান থেকে কাজ করছিল।
ডিজিটাল সংকেত নিচে কোনটা? অডিও ভিডিও ভোল্টেজ, বাইনারি কোড এবং নির্দিষ্ট মান। বাইনারি কোড অবশ্যই তোমার ডিজিটাল সংকেত এবং নির্দিষ্ট মান, এটাকেও বলতে পারো। সেখানে অ্যান্সার তোমার হবে 2 and 3। কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তখন এটাই কি বলো? ইন্টিগ্রেটেড সার্কিট বলি বা সমন্বিত বর্তনী বলি। নিচের কোনটা গামা রশ্মির বৈশিষ্ট্য? আচ্ছা, গামা রশ্মি আলোর বেগের মোটামুটি 10 ভাগের 1 ভাগে যায়, ভুল কথা, ও আলোর বেগেই যায়। ঋণাত্মক আধানযুক্ত, ভুল। তীব্র আয়নায়ন ক্ষমতা সম্পন্ন, না। এর ভর নেই, এই একটা মাত্র কথা পুরাপুরি কাইট, বাকিগুলোর মধ্যে ঘাপলা আছে। পি টাইপ অর্ধ পরিবাহী তৈরি হয় কি দিয়ে? একটু কি বলছিলাম, গ্রুপ 13-তে যারা এক্সিস্ট করে তারা, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলোরিয়াম। সো এখানে উত্তরটা হবে উত্তর বোরন, বা সিম্পলি গ্রুপ 13-এর যারা মৌল তাদেরকে অ্যাড করতে হবে। কোবাল্ট 60 থেকে নির্গত গামারশ্মি কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? এটা আমাদের মুখস্থ, ক্যান্সার রোগের চিকিৎসায় এটাকে কাজে লাগানো হয়। ই সমান এমসি স্কোয়ার, এখানে এমটা আসলে কি? এখানে এম অ্যাকচুয়ালি অনেকগুলো মিনিং আছে, বাট তোমার যে পড়তেছো এটা হচ্ছে বন্ধন শক্তির জন্য। তাহলে বন্ধন শক্তির ক্ষেত্রে এখানে এমটা বোঝায় হারানো ভর, যেটা ক্যালকুলেট করতে পারতেছো না, তো ওইটাই অ্যাকচুয়ালি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সেখানে উত্তরটা হবে নিউক্লিয়াসের হারানো ভর। কথা মানে হইলো, ধরো তুমি সোডিয়াম নিয়ে কথা বলো, সোডিয়ামের ক্ষেত্রে কি, তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21 আর ভর তোমার হচ্ছে 23। তুমি যদি সোডিয়াম নিউক্লিয়াসের জন্য নিউক্লিয়াসের ভর বের করতে চাও, তাহলে কি করবা? 11টা প্রোটনের ভর নিবা, আর তোমার 23 - 11 এতগুলা নিউট্রনের ভর নিবা। তো লজিক্যালি কি এইটাই আমাদের সোডিয়াম নিউক্লিয়াসের ভর হওয়ার কথা। কিন্তু বাস্তবে সোডিয়াম নিউক্লিয়াসের ভর একটু কম হয়। এই যে তোমার ভর কম বেশি হয়ে গেল, এইটাকে এখানে আসলে এম দিয়ে লেখা হয়েছে, মানে ডেল্টা এম অ্যাকচুয়ালি এটা, বা সিম্পলি এম দিয়ে লেখছো, পরে এমসি স্কোয়ার করে এই ভরের পরিবর্তনটাকে আমরা হারানো শক্তির মধ্যে ঢুকাই দিয়েছি। এটা আইনস্টাইন ব্যাখ্যা করছিলেন। বিটা কণার ভর কত? ভাই ইলেকট্রন নিজেই 9.11 10⁻⁻31 কেজি। ঠিক আছে। টেলিভিশন সম্প্রচারে ক্যামেরার কাজ কি? ক্যামেরা কি করবে? ছবিকে নিবে, মানে তোমার ইমেজ গুলোকে ক্যাপচার করবে, এবং ক্যাপচার করে ওটাকে একটা সিগন্যালে কনভার্ট করবে, বা সিম্পলি কারেন্টে কনভার্ট করে দিবে। তাহলে ছবিকে তড়িৎ সংকেতে রূপান্তর করা, এটা হচ্ছে টেলিভিশনের সম্প্রচারের কাজ, মানে ক্যামেরার কাজ। রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙ্গনের ফলে কোন মৌলে পরিণত হয়? একটু আগে বলছিলাম সীসা, এইভাবে পরিণত হবে। নিচের কোনটি কম্পিউটারের একটা সফটওয়্যার? উইন্ডোজ 7, মাউস, মনিটর, প্রিন্টার। সবাই জানে যে ভাই উইন্ডোজ 7ই হওয়ার কথা। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? টিন, তামা, অ্যালুমিনিয়াম, না। এখানে হচ্ছে রেডিয়াম 82 ক্রস করে চলে গেছে, তাহলে এই রেডিয়ামটা তোমার হবে তেজস্ক্রিয় পদার্থ, বা এমনি আমাদের মুখস্থ। নিচের কোনটা 0.01 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে? বেশ শক্তি সম্পন্ন হওয়া লাগবে, নাহলে এত বেশি পুরু অ্যালুমিনিয়াম ভেদ করতে পারার কথা না। এটা কে পারবে? এটা যে অনেক বেশি পাওয়ারফুল, গামারে, কারণ আলফা বিটা দুধবার, একটা পেজ দিয়ে আলফাকে থামায় দেওয়া সম্ভব, তাহলে এখানে গামারের পক্ষে এটা সম্ভব। রঙিন টেলিভিশনের পর্দা কয় প্রকারের ফসফর দানা দিয়ে তৈরি? তিনটা, 3 রকম, আর জিবি, রেড, গ্রিন, ব্লু, তাই তিনটা, তখন লাগবে তিনটা দিয়ে তৈরি। নিচে কোনটির মাধ্যমে প্রেরক যন্ত্র রূপারোপিত তরঙ্গকে তাড়িৎচুম্বক তরঙ্গ হিসেবে শূন্যে প্রেরণ করতে পারে? অ্যান্টেনা। এটাকে ইউজ করে আমরা সিগন্যাল ট্রান্সমিটও করতে পারি, আবার রিসিভও করতে পারি। তো এখানে উত্তরটা হবে অ্যান্টেনা। কম্পিউটার পর্দা থেকে চোখ কত সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে? এটা কি ডিপেন্ড করে সাইজের উপরে, মানে কম্পিউটার স্ক্রিনটা কত বড়, রুমের কন্ডিশন কিরকম, বাট আপাতত তোমাদের বই অনুযায়ী যেহেতু উত্তর দেওয়া আছে 50 to 60, এখানে আমরা গ্যাঞ্জাম পাকাবো না, অ্যান্সার হবে 50 to 60, বাট সবার জন্য এক কথা না। C12 একটি স্থিতিশীল নিউক্লিয়াস, এটার অর্ধায়ু কত? আচ্ছা, আসলে এখানে না একটু ঝামেলা আছে। সেই সমস্যা হইতেছে যে C12 তুমি বলছো, C12 মানে কি? এটা কি তেজস্ক্রিয় পদার্থ? এটা হচ্ছে না। কার্বন 14 হয়ে তুমি বলতে পারতা তেজস্ক্রিয় পদার্থ। তো যে তেজস্ক্রিয় পদার্থ না, যার তেজস্ক্রিয়তা নাই, তার অর্ধায়ুকে অ্যাকচুয়ালি অসীম ধরা হয়, কারণ প্রথমে ভাঙতেছেই না। তা তুমি কেমনে উত্তর বলবা? এখানে উত্তরটা হবে উত্তর অসীম, কারণ তেজস্ক্রিয় না। সর্বাপেক্ষা ক্ষতিকর রশ্মি কোনটা, যেটা তোমার ভিতরে ক্যান্সার তৈরি করতে পারে? বেশি এনার্জি, যা এটা নেওয়া আমাদের পক্ষে সম্ভব না বা উচিত না।
গামা রশ্মি বা ইউভি আল্ট্রাভায়োলেট রে অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করে বা অতিরিক্ত ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু সেখানে ক্যান্সার বা অনেক রকম সমস্যা হইতে পারে, এটা মাথায় রাখতে হবে। কিসের কম্পনের ফলে লাউড স্পিকারে শব্দ উৎপন্ন হয়? চিন্তা করে দেখো কোনটা করবা। কাগজের শঙ্কু বা সিম্পলি ডায়াফ্রাম, এটা কিন্তু ভাইব্রেট করে এবং এই ভাইব্রেট করার কারণে এখানে তোমার হচ্ছে লাউড স্পিকারে সাউন্ড উৎপন্ন হয়। তারপর কোশ্চেন আসি, পজিট্রন নিচের কোনটির প্রতি পদার্থ? পজিট্রন মানে হচ্ছে পজিটিভ, মানে প্লাস, তাহলে এখানে মাইনাস কোনটা? তুমি ভাবতে পারো ভাই যে এখানে তো প্রোটনও প্লাস নিউট্রনও প্লাস, বুঝছি তাই নিউট্রন তোমার হচ্ছে নিউট্রাল, বাট পজিট্রন লিটারেলি ইলেকট্রনের উল্টাটা কি ইন্ডিকেট করে? মনে আছে একটু বলছিলাম যে তোমার নিউট্রনকে ভাঙলে একটা পজিটিভ একটা নেগেটিভ এবং তার সাথে তোমার নিউট্রিনো উৎপন্ন হয়। ওই পজিটিভ হচ্ছে অ্যাকচুয়ালি পজিট্রন বা ইলেকট্রনেরই প্লাস ভার্সন। উত্তর এখানে তোমার ইলেকট্রন। ট্রায়োডে কয়টা ইলেকট্রোড থাকে? তোমার ভ্যাকিউম টিউবের মধ্যে ইউজ করা হয়তো ভ্যাকিউম টিউবে দুইটা ইলেকট্রোড, এবং খেয়াল করে দেখলো সামহাও একটা ইলেকট্রোড থেকে আরেকটা ইলেকট্রোডের মাঝখানে গ্যাপ থাকলেও এখানে কিন্তু ইলেকট্রনের ফ্লো করা যায়, মানে কারেন্টের প্রবাহ করা যায়, মানে একমুখী প্রবাহ ইনিশিয়েট করা যায়। পরবর্তীতে এরকম তোমার ইলেকট্রোড তিনটা নেওয়া হইলো, ইলেকট্রোড তিনটা নিয়ে যে সুবিধা হইলো সেটা হইলো যে আমরা মডিফাই করে মানে কারেন্টের প্রবাহকে নিজের মতো এখানে ট্রিক করতে পারি বা বাড়ায় কমায় কাজে লাগাতে পারি, এবং সেটা করে কি লাভ হয়, সেটা করে আমরা চাইলে এখানে অ্যাম্পলিফাই করতে পারি। এটা কিন্তু তোমার অন্য জায়গাতে হওয়া সম্ভব নয়, এবং ওইখান থেকে এখন পরবর্তী সময় আমরা ট্রানজিস্টরকে কাজে লাগানো শুরু করলাম। এই ট্রায়াড হচ্ছে ট্রানজিস্টর ফার ফার বেটার। কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে দামে কম, মানে টাকা কম লাগে, খুবই লাইট ওয়েট এবং মারাত্মক রকমের ছোট, এই জন্য। আচ্ছা, কোন রশ্মির ভর হাইড্রোজেন পরমাণুর 4 গুণ? আলফা ভাই, আলফাটা। ট্রানজিস্টর কত সালে আবিষ্কার করা হয়? 1947-এ বেল ল্যাবরেটরিজে এটা আবিষ্কার করা হয়েছিল, আসলে জানি। তো ওই তিনজন আবিষ্কারককে এটার জন্য কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। নিচের কোন ক্ষেত্রে সরি নিচের কোন ক্ষেত্রে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়? যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, খনিজ পদার্থে বিভিন্ন ধাতুর পরিমাণ নির্ণয় করতে, প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করতে, সবগুলো কাজেই ব্যবহার করা হয়। অ্যান্সার হচ্ছে উপরের সবগুলা। টেলিফোনে কয়টা উপাংশ থাকে? এখানে তোমাদের বই অনুযায়ী 5টা উপাংশ থাকে, আমরা কোনো মাতব্বরি করবো না, বইয়ে যা আছে তাই আমি অ্যান্সার করবো, 5টি উপাংশ থাকে। এখন চলো কিছু প্রবলেম দেখি। সামান্য পরিমাণে ত্রিযোজী মৌলযুক্ত অর্ধপরিবাহীকে পি টাইপ কেন বলা হয়? আচ্ছা দেখো, আমি তোমাদের একটু দেখাইছিলাম যে সিলিকন কি করে। সিলিকন কিন্তু তার চতুর্যোজী স্বভাবের জন্য চারদিকে 4টা হাত দিয়ে আরো 4টা সিলিকনের সাথে এইভাবে তারা সম্পর্ক তৈরি করে, এভাবে তারা গঠন তৈরি করে এবং ল্যাটিস ফর্ম করে তারা ত্রিমাত্রিক ভাবে থাকতে পারে, কিন্তু পিওর সিলিকন হয়ে গেল। তো এখন যদি আমরা এখানে সাথে বলি যে ভাই একটু আস্তে করে অপদ্রব্য মিশিয়ে দেন, সাপোজ আমরা বোরনকেই মিশিয়ে দিলাম, তখন কি হবে? বোরন কেমন? বোরন কিন্তু ত্রিযোজী, মানে ও 3টা হাত দিয়ে এইভাবে তিন দিকে সিলিকনকে ধরতে পারবে। বাট প্রবলেমটা এই জায়গাতেই যে সিলিকনের তো তোমার হচ্ছে যোজনী 4, তাই ও কি করবে? ও তো এক্সপেক্ট করবে যে চারদিকে 4টা সিলিকনের সাথে ওইভাবে কানেকশন পাবে। বাট প্রবলেমটা পাকাইছে মাঝখানের এই বোরনটা ইসা, এই বোরনটা ইসা কিন্তু চারদিকে 4টা হাত যে একটা কিন্তু গ্যাপ থেকে গেল, এই যে একটা গ্যাপ থেকে গেল না, এটাকে বলতেছি আমরা হোল। আর মজার বিষয় হচ্ছে এই হোলটা শুধু ডান দিকেই থাকবে এমন কোনো কথা নাই, এটা কিন্তু সম্পূর্ণ ল্যাটিসের মধ্যেই নড়াচড়া করতে পারে, তাহলে এই হোলের প্রবাহ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কারেন্টের প্রবাহকে মিন করতেছি। আর হোল কেন বললাম? তখন ভাই নাইগা শর্টেজ পড়ছে, আর যখনই শর্টেজ পড়ে তখন আমরা কি বলি? পজিটিভ টাইপ বলি না? তো এই জন্য যখন তুমি যদি কোনো মৌলকে যুক্ত করতেছ তখন তুমি এটাকে বলতেছ পজিটিভ টাইপ। আশা করি বুঝতে পারছি। এখন এই হোল কিন্তু যখন ধরো উপরে চলে যাবে তখন উপরে ইলেকট্রনটা হোলের জায়গা দখল করবে, মানে এরা কিন্তু এখন পরস্পর স্থান বিনিময় করতেই থাকবে, মানে ইলেকট্রন কিন্তু মুভমেন্ট হচ্ছে, বাট মোস্টলি এখানে আমরা কাকে দেখতেছি? হোলকে দেখতেছি। এটাকে বলা হয় গরিষ্ঠ আধান বাহক বা মেজর চার্জ ক্যারিয়ার। আশা করি বুঝতে পারছো। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ব্যাখ্যা করো। একদম সিম্পল সেন্সে বললে, তোমার কাছে এই মোমেন্টে যা আছে
সেখান থেকে প্রতিবার তার অর্ধেক হইতে হবে। এই অর্ধেক হইতে যেই সময় লাগে এই সময়টাকে বলি হচ্ছে আমরা অর্ধায়ু। এবং টেকনিক্যালি অর্ধায়ু থাকলেও কোনো মৌলের সম্পূর্ণ কিন্তু শেষ হওয়া পসিবল না, এটা যেন অসীম পরিমাণের সময় লাগবে। এটা যেন আলাদা সূত্রই আছে, সূত্র ব্যাখ্যা করা যায়। কিন্তু যে কোনো নিউক্লিয়াস স্থিতিশীল হয়ে যায়, মানে যার ভাঙ্গার পসিবিলিটিস অনেক কম, তাহলে সে কি করবে? সে অসীম কাল পর্যন্ত এক্সিস্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাতব্বরি করে বলতে পারবো না যে ভাই এটা কিন্তু আবার তোমার এত লিমিটেড টাইমের জন্য অর্ধেক হবে, তার ক্ষেত্রেও দিতে হবে, বা সেটা অসীম হয়ে যাবে। তোমাদের বইতে আসলে এটুকু দেওয়া নাই, বা এগুলোকে সলভ করতে কোনো সূত্রও বলা নাই, তো আপাতত এতটুকু জানলে তোমাদের চলতেছে। আচ্ছা, এবার আসি আলফা এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য। একদম ইজি করে যেন ক্লিয়ার করি যে আলফা বিটা এবং গামার মধ্যে আলফার ক্ষেত্রে কি হয়? পজিটিভ চার্জ হয়, বাট গামার ক্ষেত্রে কিন্তু নিউট্রাল হয়, এর কোনো চার্জ হয় না। আলফার ভেদন ক্ষমতা 6 সেন্টিমিটার মধ্যেই শেষ, বাট ও কিন্তু 0.01 সেন্টিমিটারের অ্যালুমিনিয়ামকেও, মিটারের অ্যালুমিনিয়ামকে পার করতে পারে, মানে ভেদন যোগ্যতা কিন্তু অনেক বেশি, মানে এনার্জি অনেক অনেক বেশি। বুঝতে পারছো? সেই নাও দুটো কিন্তু কম্পেয়ার করে দিলাম, এটাই তোমার হবে, আর দরকার নেই। তুমি যদি চাও ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা এটা প্রভাবিত হয়, বাট ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড দ্বারা ও কিন্তু প্রভাবিত হয় না। এই কথাগুলো আসলে পরীক্ষাটা বুঝাই দিও, তাহলেই চলবে। আচ্ছা, এবার সে আমরা ঢাকা বোর্ড 2020 একটা সিম্পল প্রবলেমে কি জিজ্ঞেস করে থাকো তো। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে এ এবং বি এর দুইটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়। এ যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে, আর বি যন্ত্রটি তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করতে পারে। তো লজিক্যালি ভাবে দেখি রে ভাই, এ শব্দকে তড়িতে রূপান্তর করতে পারে, দেখ কি হওয়ার কথা? তাহলে যে তোমার রিসিভ করবে এবং কনভার্ট করবে, তাহলে কি এটা মাইক্রোফোন হওয়ার কথা, তাই না? তাহলে মাইক্রোফোন কিন্তু তুমি সব জায়গাতে ইউজ করছে, যে এখন আমি কথা বলছি এখানে কিন্তু সেম ঘটনা কিন্তু ঘটতেছে। তাহলে মাইক্রোফোন সে এমন ডিভাইস যে শব্দ তরঙ্গকে তড়িৎ তরঙ্গে, মানে অডিওটাকে তড়িৎ তরঙ্গের সাথে কনভার্ট করে ফেলে, মানে সংকেতে কনভার্ট করে ফেলে। তাহলে এই যে তোমার, তো এই যে তরঙ্গটা হইলো, এর কম্পাঙ্ক, এর বিস্তার একদম হুবহু বা সেম টু সেম হবে যেটা ও রিসিভ করছে, যেমন মুখ থেকে যে ও রিসিভ করতেছে এটার মতো কিন্তু হবে। এখন মাইক্রোফোনের মধ্যে কি থাকে দেখো, তোমার সামনে এখানে স্ক্রিনে আমি এটা আগে থেকে ফিগার দিয়ে রাখছি একটু বোঝার সুবিধার জন্য। এর মধ্যে একটা চলকুণ্ডলী মানে মুভ করতে পারে, আর ডায়াফ্রাম নামে একটা ধাতুর পাতলা পাত থাকে। তো মাইক্রোফোনে যখন কেউ কথা বলবে তখন এই ডায়াফ্রামটা কাঁপাকাঁপি করা শুরু করে। এই ডায়াফ্রাম যে কাঁপাকাঁপি, এইটাই কিন্তু একটা যান্ত্রিক শক্তি বলতে পারো। এখন এই যান্ত্রিক শক্তিকে কারেন্টে যে রূপান্তর করবে, এইটাই কিন্তু ডায়াফ্রামের কাজ। ঠিক আছে? তো যখন শব্দের এক একবার এক এক রকম কম্পন হবে, ডায়াফ্রামটাও এক একবার এক এক ভাবে কাঁপবে। তো এই যে তোমার কাঁপাকাঁপিটা হচ্ছে, এটা চৌম্বক ক্ষেত্র, এটা তোমরা দেখো ম্যাগনেট দেওয়া আছে। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি একটা সামনে পিছে মানে অগ্র পশ্চাৎ মুভমেন্ট করবে, এবং এই মুভমেন্ট করার কারণে কিন্তু চলকুণ্ডলীর মধ্যে একটা পর্যায়বৃত্ত বা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। সৃষ্টি না বলে আবিষ্ট হয় বললে শুনতে ভালো লাগে, যে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ আবিষ্ট হচ্ছে। তাহলে মাইক্রোফোন কি করলো? মাইক্রোফোন আমি যখনই কথা বলতেছি বা যে কোনো সাউন্ড যান্ত্রিক শক্তি পাচ্ছে, সে তার এই ডায়াফ্রাম মুভমেন্ট করে চলকুণ্ডলী দিয়ে এখানটা আবিষ্ট করে ফেলতেছে তড়িৎ প্রবাহ। সো এটাই তো বেসিক্যালি তোমার আমার গলার যে অডিওটা বা যে কোনো আশেপাশে অডিওটা, এটা কনভার্ট হয়ে গেল কারেন্টের সিগন্যালে। সো তুমি যত ভালো এখানে কোয়ালিটির বা যত কেয়ারফুল ডিজাইন করতে পারবা, তোমার ইনপুটটা ততটাই ভালো হবে। বাট প্রবলেমটা হচ্ছে যে এটা কিন্তু যে সিগন্যালের ভ্যালিউ এটা কিন্তু অনেক ছোট হয়। তো পরে জন্য অ্যাম্পলিফায়ার ইউজ করে এটাকে আরো বাড়ায় নিতে হয়, মানে ভাইব্রেশনটাকে বা কোয়ালিটিকে ঠিক রেখে অ্যাম্পলিফাই করে সিগন্যালটাকে তারপর তুমি ট্রান্সমিট করতে পারবা। স্পিকার, টেলিফোন লাইন, রেডিও সম্প্রচার বা রেকর্ডিং সব জায়গাতেই কিন্তু এই জিনিসের কাজে লাগায়। তো এখন যে আমরা বি এর ক্ষেত্রে আসি, যে ভাই বি যন্ত্র কি করে? তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। তো এটা আবার কি জিনিস? খুব সিম্পল ভাষায় বললে স্পিকার। আমি যে কথাগুলো বলতেছি রেকর্ড হচ্ছে, তুমি যখন শুনবা কি শুনবে? স্পিকার। এই যে কানে এখানে কিন্তু যে আমি শুনতে পারি, এটা হচ্ছে স্পিকার। তাহলে এরা মানে এই উদ্দীপক অনুযায়ী তারা যে বলতেছে যে রেডিওতে যখন তুমি কোনো অনুষ্ঠানকে সম্প্রচার করবা, তখন দুইজনকেই লাগবে, একজন রিসিভ করবে এবং একজনটাকে ট্রান্সমিট করে নিয়ে যে কোথাও প্লে করতে পারবে। তার মানে তুমি যখন বিদ্যুৎ তরঙ্গের মাধ্যমে এটাকে প্রেরণ করতেছো, সেই শব্দ তরঙ্গকে আবার রিসিভ করে স্পিকারের মাধ্যমে তুমি প্লে করবা, তাছাড়া কোনো উপায় থাকে না। এই পুরো জিনিসটা দেখো, আমি কিন্তু স্ক্রিনে এখানে একটা সিঙ্ক করে রাখছি, মানে স্টেপ বাই স্টেপ কোনটা পরে কোনটা, এটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। ধরো যে যদি বেতার তরঙ্গে বা স্টুডিওতে কেউ কথা বলে মাইক্রোফোনের সামনে,
ওই মাইক্রোফোন কি করবে, ওই ব্যক্তির মুখ থেকে যে সাউন্ড ওয়েভটা বেরোচ্ছে ওটাকে আগে কারেন্টে কনভার্ট করবে, মানে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করবে। তখন এটাকে ছেড়ে ক্যারিয়ার ওয়েভের সাথে আরো হাই ফ্রিকোয়েন্সির একটা তাড়িৎচুম্বক তরঙ্গের সাথে মিশাই দিবে, মিশাই দিয়ে ওটাকে সে পাঠিয়ে দিবে। এই যে সেটা হাই ফ্রিকোয়েন্সি তরঙ্গের সাথে তোমার ইনপুটটাকে মিশে দিল, এই ব্যাপারটাকে বলা হয় মডিউলেটেড বা রূপারূপিত তরঙ্গ। এখন এই তরঙ্গটাকে আমরা বেতার তরঙ্গ চাইলে বলতে পারি। এই বেতার তরঙ্গ অ্যাম্প্লিফাই হয়ে প্রেরক যন্ত্রের অ্যান্টেনার সাহায্যে আমি আকাশে পাঠিয়ে দিব। ওই বেতার তরঙ্গ সব দিকে ছড়াই যাবে, এবং ভূমি তরঙ্গ এবং আকাশ তরঙ্গ দুইটা ওই দিকে কিন্তু যাবে, মানে তোমার সে গ্রাউন্ড দিয়েও পাস করবে, আবার তোমার উপর দিয়েও পাস করবে। এখন ভূমি তরঙ্গ সরাসরি পৌঁছায় যাবে যে রিসিভার, সেটার এরিয়ালে। তাহলে আমরা যে ঘরে বসে রেডিও বা ট্রানজিস্টর ইউজ করি, সেটা হচ্ছে আমাদের রিসিভার বা গ্রাহক যন্ত্র। তো ওই গ্রাহক যন্ত্র কিন্তু রিসিভ করবে। তো যেই তরঙ্গটা আকাশ দিয়ে যায় বা আকাশ তরঙ্গ, ওটা কি করে, আয়নোস্ফিয়ারে, মানে উপরে আয়নোস্ফিয়ারে তোমার প্রতিফলিত হয়ে আবার ব্যাক আসে। তাই কিন্তু আমাদের এরিয়ালে গ্রাউন্ড থেকেও আসলো, উপর থেকেও আসলো। তাহলে যে রিসিভ যেটা আমরা বাসায় করতেছি, সে কি করবে, এটার ভিতরে এটাকে ও আবারও কারেন্টের সিগনালে কনভার্ট করবে, মানে কি করবে, ডিমডুলেশন করে দিবে। ডিমডুলেশন করার পরে আবার অ্যাম্পলিফাই করতে হবে। অ্যাম্পলিফাই করার পরে যে আমরা এটাকে লাউড স্পিকারে তখন শুনতে পারবো। তা আলটিমেটলি রেডিওর যে প্রেরক যন্ত্র, সেটাকে তুমি কি করলা, সেটা পাঠাই দিল, আর যে স্পিকার সেটাকে রিসিভ করে আবার লাউডলি প্লে করলে পুরো জিনিসটাকে আমি সিকোয়েন্সের মাধ্যমে দেখো এখানে এগেছি একদম হাতের বাম থেকে ডান দিক পর্যন্ত। তোমার কিন্তু এফএম রেডিও বলতা, এফএম রেডিও, এফ কি আর এম কি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এম হচ্ছে মডিউলেশন। তো এটা কিন্তু ফ্রিকোয়েন্সি মডিউলেশন, মানে মেইন সিগন্যালটাকে তুমি একটা আর হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাড করে এটাকে কনভার্ট করে পাঠায় দাও, আবার রিসিভ করার পর এটাকে তুমি ডিমডুলেট করে ফেলো। মডেম নাম তো শোনার কথা, যে আমরা নেট ইউজ করি। সো মডেমের এম ও মডিউলেশন, আর ডিইএম ডিমডিউলেশন, মানে আমি শুধু তরঙ্গ পাঠাইলেই হবে না, ওটাকে তো বুঝাও লাগবে যে আসলে ওটার মধ্যে কোন সংকেত ছিল বা সিম্পলি ইনফরমেশনটা কি ছিল। আশা করি ক্লিয়ার করে বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা যশোর বোর্ড 2020। তো খেয়াল করে দেখো, হাতের বাম পাশের 1 নং চিত্রটি বর্তনীতে সংযুক্ত করে দেখাইতে বলতেছে এটা এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করতে পারে। সবচেয়ে সুন্দর এক্সাম্পল আমরা এভাবে দিতে পারি, যে ধরো এটা হচ্ছে আমাদের এসি বা অল্টারনেটিং একটা সিগন্যাল। তো যদি এটাকে আমরা ডায়োডের সামনে রাখি, এই যে পি এন ডায়োড, তখন কি হবে, যখন এটার প্লাস প্রবাহটা আসবে, প্লাস আর পি মিলে কারেন্টের ফ্লো হবে। বাট যখন মাইনাসটা আসবে, মাইনাস আর পি মিলে কাটাকাটি হয়ে যাবে, কোনো প্রবাহ থাকবে না। আবার যখন প্লাস আসবে, প্লাস এবং পি মিলে আবার তোমার কারেন্টের প্রবাহ হইতে দিবে। তার মানে এটা প্রতিবার ঋণাত্মক অংশটাকে বাদ দিয়ে দিবে এবং শুধুমাত্র ধনাত্মকের ফ্লোটাকেও এনশিওর করবে। তাই এইটা তোমার জন্য হচ্ছে ইনপুট, আর এইটা তোমার জন্য হচ্ছে আউটপুট। তার মানে এসি কারেন্টকে দেখো আমি সুন্দর মতো ডিসি তে রূপান্তর করে ফেলতে পারলাম। তুমি যদি চাও যে ভাই এভাবে না, আপনি আমাকে আরো ভালো উপায় দেন, এই মাইনাস গুলোকে আমি বাদ দিব, আমি মাইনাস গুলোকেও চাই, তাই তোমার একটা ডায়োড দিয়ে হবে না, তো সেটা আমরা ব্রিজ রেকটিফাই বারো ব্যাপার স্যাপার আছে, ওইটা করে দেখবো যে কিভাবে পূর্ণ তরঙ্গ একমুখী করা যায়। আমরা যে এই কাজটা করলাম বা তোমাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে, তোমার সাথে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, বুঝছো, এটা কিন্তু ফুল না, হাফ ওয়েভ রেকটিফাই করলাম, অর্ধ তরঙ্গকে একমুখী করলাম। পূর্ণ তরঙ্গ করতে হলে কাহিনী করতে হবে, এমনি হবে না। আচ্ছা, এবার তাহলে আসি আমরা 2 নং চিত্রে যন্ত্রটি বর্তনীতে সংযুক্ত করে কিভাবে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা যায়। আচ্ছা, যে অ্যাম্প্লিফাই করতে হয়, তো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, ই দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে কারেন্ট। তো যে ই দিয়ে কারেন্ট বের হয়ে যায়, এটা কাকে ইন্ডিকেট করে, এটা তোমার হচ্ছে এনপিএন ট্রানজিস্টরকে ইন্ডিকেট করে। এটা কিন্তু পিএনপি, এটা এনপিএন। আচ্ছা, তাহলে এমিটার যদি বের হয়ে যায়, আমি এটাকে কিভাবে অ্যাম্প্লিফাই করতে পারি। মেইন কথা হলো এই বেস কারেন্টকে মডিফাই করতে হবে। বেস কারেন্টের প্রবাহকে একটু যদি তুমি বাড়ায়া দাও, তখন বা হুট করে দেখা যাবে হিউজ পরিমাণের ফ্লো কালেক্টর কারেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি জিনিসটা একটু সিম্পল করে বোঝাই বলি, যে ব্যাটারি যে প্লাস অংশ, এটা পি টাইপের সাথে সেমিকন্ডাক্টরে, আর নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত করলে তখন নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনটা এন টাইপ সেমিকন্ডাক্টরে প্রবেশ করবে। তাই এই ইলেকট্রন গুলা কি করবে, এনপি জাংশনের দিকে ঠেলে দিবে।
ঠিক ওই একইভাবে ব্যাটারির পজিটিভ প্রান্ত যদি পি টাইপ সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনটাকে টেনে নেয়, তাহলে কি নতুন হোল তৈরি করতে থাকবে। তার মানে হোল গুলো ছুটবে কোন দিকে? হোল গুলো ছুটবে তোমার পিএন জাংশনের দিকে। সেখানে ইলেকট্রন গুলা কিন্তু হোল গুলাকে ভরাট করতে থাকবে। জাংশনের ভিতর দিয়ে তাহলে কি বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। এখন ডায়োড এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে ব্যাটারি এক ধরনের সংযোগ বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু উল্টা সংযোগে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না। তাই এই টেকনিকটাকে ইউজ করে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আমরা একমুখী প্রবাহকে এনশিওর করায় ফেলছি। কিন্তু ট্রানজিস্টরের ভিতরে যদি খেয়াল করি আমরা, তাহলে কিন্তু আসলে এনপিএন মানে এনপি একটা অংশ, আবার এনপি একটা অংশ, মানে এরকম ডায়োড কিন্তু আমরা দুইবার ইউজ করতেছি, তাই না? এবং যখন এই কাজটা করা হয়, ইচ্ছা করে একটা পাশে আমরা অ্যাক্টিভ করি, আর একটা পাশে আমরা অ্যাক্টিভ করি না, উল্টো মানে ফরওয়ার্ড করি আর রিভার্স করি। এই ওয়ার্ডও তো চেনা কথা না, যে ফরওয়ার্ড করে রিভার্স করি, কথা মানে কি? এই কথা মানে হচ্ছে একটা পাশে আমরা ইচ্ছা করে ওকে নর্মালি কারেন্ট যেন ফ্লো করে এই সুযোগটা করে দেই, আর আরেক পাশে যেন কারেন্টের ফ্লো না হয় তাই আমরা বিপরীত ভাবে সংযোগ দিয়ে দিই। কিন্তু এইখানে হচ্ছে মজা, যে এই বিপরীত সংযোগ দিলে উল্টা অ্যাম্পলিফাই করে ফেলে কেমনে। তার রিজনটা হচ্ছে মেইনলি বেস প্রবাহের সাথে পরিবর্তন। যে বেস প্রবাহটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, ধরো 50 থেকে 100 গুণ বাড়ায় দেই, তখন সংগ্রহ প্রবাহ কঠিন ভাবে চেঞ্জ হয়, মারাত্মকভাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু যদি আমরা আবার এই কাজটা করতে পারি, যে ধরো যে অন্তর্গামী সংকেতটা মানে তোমার যে বেস প্রবাহ, এটাকে আমি জিরো করে দিব, একদম থামাই দিব, তাহলে বন্ধ করে দেখা যায় পুরো কারেন্টের ফ্লোই বন্ধ হয়ে যায়। তার মানে মেইন সমস্যা হলো এই বেস কারেন্টটা। এটাকে একটু বাড়াবো, ফলাফল আমি কারেন্টের মারাত্মক চেঞ্জ পেয়ে যাব। আর বেসকে বন্ধ করে দিলে, একটু কমাই দিলেই পুরো সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি চাইলে কিন্তু সুইচিং এর কাজে লাগাতে পারি, মানে অন অফ করতে পারি, আবার চাইলে একটু চেঞ্জ করে অ্যাম্পলিফাই করতে পারি। এই ব্যাখ্যাগুলো তোমাদের বইতে আসলে ওই অর্থে দেয়া নাই, এটা তুমি একটু লিখে দিলে হবে। বেস কারেন্টে হালকা পরিবর্তন করলে কালেক্টরের প্রবাহ আরো অনেক বেশি হয়ে যায়, এটাকে আমি বলতে পারি সিম্পলি অ্যাম্পলিফিকেশন। বাট চাইলে ট্রানজিস্টারে শুধু অ্যাম্পলিফাই নাই, যেটা যে বললাম যে তুমি চাইলে কিন্তু বন্ধ করে ফেলতে পারো, মানে সুইচের মতো কিন্তু একে ট্রিট করতে পারো, বাট বইয়ে নাই, সো আমরা ঝামেলা পাকাবো না। ত্রিযোজী মৌল দ্বারা ডোপিং করলাম, বা পঞ্চযোজী মৌল দ্বারা ডোপিং করলাম। এখন গতে বলতেছে অর্ধ পরিবাহী দুইটিকে যদি জোড়া লাগাই দেই, তাহলে ওই ডিভাইসটা কেমন ব্যাখ্যা করো। বুঝতেই পারতেছো, তাহলে একটা তোমার হবে পি, তোমার আরেকটা হবে এন। যদি এখন আমরা এই দুইটাকে জোড়া লাগাই দেই, তাহলে কি হবে? পি এন ডায়োড হয়ে যাবে। এবং পি এন ডায়োডের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি, এটা রেকটিফাই করতে পারে। কি রেকটিফাই করতে পারে? যে যদি আমরা এখানে পি এর সাথে ব্যাটারি প্লাস কে দেই, আর এন হিসাবে ব্যাটারি মাইনাস কে দেই, তাহলে অবশ্যই এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু যদি আমরা উল্টা কাজটা করি, যে পি এর সাথে ব্যাটারি মাইনাস যুক্ত করি, আর এন হিসাবে ব্যাটারি প্লাস কে যুক্ত করি, তখন দেখা যাবে এখান দিয়ে কোনো কারেন্টের প্রবাহ হবেই না। এই জন্য শুধুমাত্র একমুখী প্রবাহকে খুব সুন্দর মতো এনশিওর করতে পারে। এই কথাগুলাই বুঝে বুঝে বলে চিত্র এঁকে দিবা, তাইলে স্যার খুশি হয়ে যাবে। আচ্ছা, ঘতে আসি। ট্রানজিস্টর তৈরিতে ডিভাইস দুইটির গুরুত্ব বিশ্লেষণ করো। ভাই, পি আর এন ছাড়া তুমি করতে পারতেছ না। লজিক্যালি ভাবো, তুমি এন পি এন বা পি এন পি, তুমি তো দুইটা টাইপের ম্যাটেরিয়াল দিয়ে দিন শেষে ঘুরে তিনটা টার্মিনাল ইউজ করছো, তার নাম হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি করে? ট্রানজিস্টর তিনটা অংশকে এমিটার, বেস, কালেক্টর এইভাবে বলে। তার মানে মাঝখানে যে থাকে সে কিন্তু সর্বদাই বেইজ হয়ে আচরণ করে, এবং একটা এমিটার হয় তো তোমার আরেকটা হয় কালেক্টর। এখন তুমি এটাও জিজ্ঞেস করতে পারো, ভাই এমিটার বা কালেক্টর নামটা করে কেমনে? এই নামটা হবে এইভাবে, ডোপিং যত বেশি হবে তার ভিত্তিতে ডোপিং সবচেয়ে বেশি তোমার হবে এমিটারে, তারপরে কালেক্টর, তারপরে বেজে। মানে আমি এখানে অপদ্রব্য বেশি মিশাবো না কম মিশাবো। আরেকটা উপায় আছে চোখে দেখে, এটা হলো থিকনেস, সাইজের ভিত্তিতে। যে সাইজ যদি তোমার যার যত বেশি হবে, সে হবে কালেক্টর, তার চেয়ে ছোট এমিটার, এবং তার চেয়ে ছোট বেস। এইভাবে অ্যাকচুয়ালি আমরা আলাদা করে ফেলি ট্রানজিস্টরকে। এবং গুরুত্ব বলতে কি, গুরুত্ব বলতে তুমি ডিরেক্টলি বুঝাবা যে ভাই এটা দিয়ে আমরা সুইচিং করতে পারি, অ্যাম্পলিফিকেশন করতে পারি, বা রিভার্স স্যাচুরেশন এগুলোও করতে পারি। তো এই আধুনিক সব জায়গাতেই আমরা ট্রানজিস্টরকেই কাজে লাগাইতেছি। আচ্ছা, এবার আসো তেজস্ক্রিয় প্রবলেমে। ধনাত্মক চার্জ যুক্ত, কোনো ভর নাই, নিউক্লিয়াসে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, তিনটা ক্লু দিছে। প্রোটনের ভর নিউট্রন ভরকে দেওয়া আছে। এখন বলতেছে এই উদ্দীপকের আলোকে তুমি 3 নং তেজস্ক্রিয় রশ্মির ভর নির্ণয় করো। তো ভাই 3 নং এ আছে নাকি? দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তাহলে ভাই আমাকে ভর বের করতে পারবো না, তাহলে ভর কেমনে আসবে?
2টা প্রোটনের ভর আর তোমার হচ্ছে 2টা নিউট্রনের ভর বসায় দিব, তাইলেই তো হয়। 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে 1.673 আর 1.675, ইভেন 10⁻⁻24 আমি এটাকে কমন নিয়ে নিলাম, তাই না? আমি বারবার লিখবো কেন, একবার কমন লিখলেই তো হয়। তাহলে যে ক্যালকুলেটর বসাই দেই, মানটা পাবো 6.696 10⁻⁻24। এটা কিন্তু অবশ্যই গ্রাম এককে আসছে। তো যদি আমরা কেজি করতে চাই, 6.696 10⁻, আরো 1 হাজার দিয়ে ভাগ করবো, সো -27 এত কেজি। তোমার মান মুখস্থ করার দরকার নেই, তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, তুমি প্রশ্ন দেখে দেখে নিজের আইকিউ খাটায় খাটায় অ্যান্সার করতে পারবা। এটা নিয়ে তোমার কোনো গ্যাঞ্জাম লাগা উচিত না। এখন বলতেছে যে এই উদ্দীপকের 1 এবং 2 নংকে নিয়ে আলোচনা করে যে কোনটা কি। ভাই, 1 মানে হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, তো তুমি আমরা বলো যে কেউ ঋণাত্মক চার্জ যুক্ত হয়, এটা কোন রশ্মি? এটা বিটা রশ্মি। আর 2 নং কোনো ভর নাই, মানে গামা রশ্মি। তোমাকে কি করতে বলতেছে? তোমাকে বিটা আর গামার মধ্যে কম্পেয়ার করতে বলতেছে। তো দেখ ভাই, গামা রশ্মি কি হবে? এটা আধান নিরপেক্ষ হবে, তরঙ্গ দেহ কম হবে, বাট ফ্রিকোয়েন্সি বেশি হবে। এর কিন্তু কোনো ভর টর থাকবে না, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে কিচ্ছু যাবে আসবে না, এবং এটা বেগ কেমন হয়? আলোর বেগের সমান হবে। এই জন্যই কিন্তু এর ভেদন ক্ষমতা অনেক অনেক বেশি হবে, তাই মোটা পুরু সীসার পাতও কিন্তু এটা ভেদ করে বের হয়ে যেতে পারবে। উল্টো পাশে যে বিটা কণার কথা বলি, যেহেতু এটা ঋণাত্মক চার্জযুক্ত, তার মানে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই বিক্ষিপ্ত হবে, এর কিন্তু অবশ্যই ভর আছে। আর এই যে স্পিড, এটা ডিপেন্ড করে আলোর বেগের, মোটামুটি আপ টু 98% পর্যন্ত উঠতে পারে, বাট এর চেয়ে বেশি এটা পারবে না। এবং এটা কি করতে পারে? এটা মোটামুটি তুমি 3 মিলিমিটারের একটা অ্যালুমিনিয়াম পাত দিয়ে থামাই দিতে পারবা। এটা এত বেশি ভেদনযোগ্য সম্পর্ক না। তো এটা কিন্তু আমরা এই শুরুতেই সামারির মধ্যে ডিসকাস করে আসছিলাম, তুমি ওখান থেকে এটা আবার দেখে ফেলবা, আর বই থেকে এটা একবার দেখে ফেলো, তাই কিন্তু এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আজকের টপিক আমাদের কি কি ছিল। তো তোমার কাছে রিকোয়েস্ট করবো একটাই, সবই কিন্তু মুখস্থ টাইপের, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। আর গুগল তো আছে, গুগলে গেলে এই কন্টেন্ট গুলো আরো সুন্দর করে পেয়ে যাবা। সব তোমার লাগবে না, বাট তুমি একটু দেখো, তোমার তাহলে মনে থাকতে সুবিধা হবে। এই জন্য বললাম আর কি। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। বিদায়। থ্যাংক ইউ এভরিওয়ান।